ওয়েলকাম টু সোমার সিস্টেম। আজকে ভাবলাম আবারও একবার রবি ঠাকুরকে নিয়ে কথা বলি। কি কথা বলবো? অবশ্যই একটা গান নিয়ে, যে গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে, আর একটা ছবি নিয়ে। গল্পে আসি। একবার অসিত কুমার হালদার, মানে যিনি প্রখ্যাত চিত্রশিল্পী এবং সম্পর্কে আমাদের রবি ঠাকুরের নাতি হন, তিনি বাইরে গেছেন। তার সুযোগ্য এক ছাত্র, তিনিও খুব প্রখ্যাত মানুষ, মুকুল চন্দ্র দে, তিনি রয়েছেন তার অফিসে। তো মুকুল বাবুর হঠাৎ মনে হলো যে একটা ছবি আঁকা যাক। এই মুকুল বাবুর সাথে আমাদের রবি ঠাকুরের খুব ভালো সম্পর্ক ছিল। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই স্নেহের পাত্র ছিলেন। তো কি আঁকবেন বুঝতে না পেরে তিনি এলেন রবি ঠাকুরের কাছে। আবদার করলেন, আমাকে একটা বিষয়বস্তু বেছে দিন যেটাতে আমি ছবি আঁকতে পারি। রবীন্দ্রনাথ বললেন, আমার উপযুক্ত একটা সরস্বতী আঁকো, দিব্য প্রজ্ঞা। ক্যালেন্ডারে সরস্বতী চায় না। মহা উৎসাহে মুকুল ছবি আঁকতে বসে গেলেন। একের পর এক ছবি আঁকছেন, রবীন্দ্রনাথকে দেখিয়ে আসছেন, কিন্তু কোনোটাই কবির পছন্দ হচ্ছে না। বেশ কয়েকবার চেষ্টা করার পর মুকুল হাল ছেড়ে দিলেন। এমন সময়ে অসিত হালদার রাঁচি গেছিলেন, সেই কাজ সেরে তিনি আশ্রমে ফিরে এসেছেন। রবীন্দ্রনাথ এই ঘটনাটা একদিন অসিত বাবুকে বলছেন যে আমি এরকম ছবি আঁকতে বলেছিলাম, তো মুকুল পারেনি। তো এখন আমার মনে হচ্ছে যে এই দিব্য প্রজ্ঞা ছবিটা আমার চাই। অসিত হালদারকে বললেন যে এই ছবিটা তুমি আমায় এঁকে দাও। শুধু তাই নয়, তিনি বর্ণনা করলেন সেই ছবি ঠিক কেমন হবে, আভাস দিলেন জ্যোতিদৃপ্ত ভাবে, নিজের কল্পনার অনুভূতি মিশিয়ে। শিল্পী অসিত হালদার চট করে বুঝে নিলেন কবির মনে কি চাহিদা রয়েছে। এবার তিনি নিজেই বসলেন দিব্য প্রজ্ঞা সরস্বতীর ছবি আঁকতে। কথা বলার সময়ে কবি যেভাবে জ্যোতিতৃপ্ত ভাব প্রকাশ করেছিলেন ওই সরস্বতীর বিষয়ে, সেই আভাস পেয়ে তিনি এক অগ্নিময়ী সরস্বতীর রূপ আঁকলেন। আঁকা শেষে রবীন্দ্রনাথের কাছে ছবিটা তুলে ধরতেই কবির মনেও আগুন লাগলো, সুরের আগুন। সেই আগুন রং একসাথে মিলিয়ে মিশিয়ে তিনি তৈরি করলেন এই গান, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে প্রাণে।